প্রিয় দর্শক, শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, চোখ রাখছেন চ্যানেল আয়ের পর্দায়। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি সামান্তা। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আমরা রাস্তাঘাট, মাঠঘাট, চায়ের দোকান সব জায়গায় আসলে রাজনীতি নিয়ে আলাপ শুনছি, আলাপ করছি এবং সেই সাথে আমাদের আশা প্রত্যাশা সবকিছু ব্যক্ত করছি রাজনৈতিক দলগুলোর কাছে। এবং নির্বাচন কিভাবে হবে সেই নিয়েও চলছে বিভিন্ন পরিকল্পনা, অনেক কিছুতে পরিবর্তন আসছে, অনেক আইন প্রণয়ন হচ্ছে এবং সব কিছু মিলে এখন যে দ্বন্দ্বগুলো ছিল সেগুলো প্রায় কেটে গিয়েছে আমরা বলতে পারি। জাতীয় ঐক্যমত কমিশন একটি সময় ধরে দিয়েছে, সেই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। যদি তারা সেটি না হয় তাহলে সিদ্ধান্ত নেবে সরকার। এবং প্রতীক নিয়ে যে দ্বন্দ্ব ছিল, যে যখন নির্বাচন কাছে আসছে ততই আসলে কে কার সাথে জোট গঠন করবে, নির্বাচন কে কার সাথে করবে, সেটিও একটি জটিল সমীকরণের মধ্যে ছিল। এবং জোট গঠন করলে কি আসলে সেই দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হবে নাকি নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন হবে, সেটিও একটি ভাবনার বিষয় ছিল। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সেই সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছে যে যে যার প্রতীকে লড়বে, অর্থাৎ আরপিও এখনো বহাল আছে। এই সব কিছু নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ দুজন অতিথি আছেন মুজিবুর রহমান মঞ্জু, সভাপতি এবি পার্টি, স্বাগতম আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনাকেও স্বাগত, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জুনায়েদ সাকির কাছে প্রথমে যাব। গণসংহতি আন্দোলনের কি অবস্থা নির্বাচনকে সামনে রেখে? আমরা আমাদের পঞ্চম জাতীয় সম্মেলন শেষ করলাম সম্প্রতি। আজকে আমাদের রাজনৈতিক দল হিসেবে 1 দশক পূর্তি হচ্ছে। আমরা এই কর্মসূচি আগামী 14 তারিখে পালন করব। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই, আসসালামু আলাইকুম। আমরা আমাদের দলকে তো চেষ্টা করেছি গড়ে তোলার এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের গড়ে ওঠা, এবং বলতে পারেন এই 1 দশক ধরে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি নানান দিক থেকে এবং আমাদের সাধ্যমতো ভূমিকা রেখেছি। আসলে পরিবেশটাই এমন ছিল যে গণতান্ত্রিক রাজনীতি বিকাশের পথগুলো রুদ্ধ হয়ে গিয়েছিল। ফলে কাঙ্ক্ষিত জায়গায় হয়তো দল সংগঠন তার প্রভাব সেটা না পৌঁছালেও আমরা একটা বিকাশমান দল। সেই ধারাবাহিকতায় আমরা আসলে বিচার সংস্কার নির্বাচনের দাবিতে আমরা আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদের রক্তের যে ঋণ, সেই জায়গাটা আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি যে বিচার হতে হবে এবং এটা নতুন রাষ্ট্রের নতুন যাত্রার গুরুত্বপূর্ণ ভিত্তি। আমাদের সংস্কার হতে হবে, কারণ এই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আর চলবে না, এবং সেটার জন্য অপরিহার্যভাবে নির্বাচনও লাগবে। সেটা কেবল মানুষের ভোটাধিকারের জন্য না, সংস্কারের কাজটা সম্পন্ন করতেও নির্বাচন লাগবে। তো সেটার একটা পথরেখা তৈরি হয়েছে, যদিও নানান আশঙ্কা কাজ করছে। আমরা এগুলোতে যথেষ্ট পরিমাণে আমাদের সাধ্যমতো আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি এবং সংস্কার প্রক্রিয়া অংশ নিয়েছি। এইসব বিষয়গুলোর প্রস্তাব আকারে আমরা অনেক আগে থেকেই তুলেছিলাম। তো নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমরা এইবারে যেহেতু আমাদের জানেন 6 বছর ধরে আমাদের নিবন্ধন আটকে রেখেছিল ফ্যাসিস্ট সরকার, এবং অভ্যুত্থানের পরে আমরা নিবন্ধন পেয়েছি। আমরা মাথাল নামে একটা মার্কাও আমাদের আছে, প্রতীক আছে। তো সেই জায়গা থেকে এই নির্বাচনে আমরা বলতে পারেন যে নিজস্ব প্রতীকে অংশগ্রহণ করার একটা সুযোগ এই প্রথমবারের মতো আমাদের জায়গায় তৈরি হয়েছে। আমরা তবে নির্বাচনকে আমরা একদিকে যেমন দলীয়ভাবে দেখছি, আমরা আজকে আমাদের প্রার্থী তালিকা একটা ঘোষণা করেছি 95 জনের মতো, কিন্তু এর আগে আমরা যেহেতু একটা মঞ্চের সাথে যুক্ত, গণতন্ত্র মঞ্চ 6টি রাজনৈতিক দল নিয়ে, যেটা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গড়ে তুলেছিলাম, সেই মঞ্চের জায়গা থেকেও কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকা আংশিকভাবে ঘোষণা করেছি 140 জনের উপরে। আরও বাকি আসনগুলোতে আমাদের প্রার্থী তালিকা খুব শিগগিরই ঘোষিত হবে। ফলে আমাদের প্রার্থী তালিকার এক ধরনের, যেহেতু মঞ্চগতভাবে আমাদের প্রাথমিকভাবে একটা আমাদের কাজের ধারাবাহিকতা আছে, সেখানে আমরা সমন্বয় করার সিদ্ধান্ত আমাদের আগেই ছিল। সেভাবেই আমরা মঞ্চগতভাবে আমাদের প্রার্থী তালিকাটা হাজির করব। এর বাইরে আমরা যেটা চিন্তা করছি যে দেশের প্রগতিশীল উদার গণতান্ত্রিক কিংবা যারা নিজেদেরকে মধ্যপন্থী বলেন, তাদের একটা রাজনৈতিক জোট আরো দাঁড় করানো যায় কিনা, সেই চেষ্টাও আছে। যদি সেটা গড়ে ওঠে তাহলে সেখানেও আমাদের শেষ করি যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মনে করি যে এখন এই মুহূর্তে রাষ্ট্রের পুনর্গঠন একটা জাতীয় কর্তব্য হিসেবে আমাদের সামনে এসছে, এবং সেটা আসলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে আমরা যুগপৎ আন্দোলনে বিএনপি সহ 39টি দল একসাথে করেছি।
অন্যান্য দলগুলো তাদের নিজ নিজ অবস্থান থেকে সমভূমিকে লড়াই করেছেন। তো এই যে জাতীয় কর্তব্যটা, যে মানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইটাকে, আমরা ফ্যাসিবাদী শাসক পতন ঘটেছে, কিন্তু এখন শাসন ব্যবস্থা বদল করতে হবে। তার জন্য সংস্কার, নির্বাচন, তার মধ্য দিয়ে সংবিধানের সংস্কার, তার মধ্যে দিয়ে সেগুলো বাস্তবায়ন, এই পর্যন্ত এটাকে আমরা মনে করি একটা জাতীয় কর্তব্য। সেক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে যুগপৎ আন্দোলনের যে ধারা, সেটা আমরা মানে এখনো বজায় রেখেছি। আপনার কাছে আবারও শুনবো আমরা, চলমান মুজিবুর রহমান রয়েছে মঞ্জুর কাছে শুনবো। এবি পার্টি তো অলরেডি নিবন্ধন পেয়েছে, আগে নির্বাচনেও অংশগ্রহণ করতে যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু জনগণের মধ্যে, আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে একজনকে এবি পার্টির নেতা বলে ধাওয়া করছে জনগণ। তো সেই ব্যাপারগুলো জনগণের কাছে আপনারা প্রিয় হয়ে যাওয়াটার ব্যাপারে কি করছেন? কোথায় ধাওয়া করছে? ফেসবুকে একটি ভিডিও কিন্তু ছড়িয়ে পড়েছে, ওখানে আবার ক্যাপশন দেওয়া ছিল যে এবি পার্টির, তাও আপনাদেরকে ফ্যাসিস্টের দোসর তো অনেকেই বলে থাকে, সেই ব্যাপারগুলোকে কোথায় দেখলেন আপনি এটা? আমি তো দেখি নাই কোথাও। কি সাকিবে দেখছেন এরকম কিছু? ফ্যাসিস্টের দোসর কেউ বলে না, এটা বোধহয় একটা ভুল প্রচারণা। আপনি না, ধাওয়াটা কেন হচ্ছে? আপনাদের কি কোনো ঝামেলা হয়েছে? কই না তো, এরকম কোনো নিউজ তো দেখিনি। কোথায় দেখলেন আপনি? আমি ফেসবুকে দেখেছি। আচ্ছা, অন্য আলাপে চলে যাই। হয়তো আমার মনে হয় আপনি ভুল দেখেছেন, অন্য কোনো পার্টির কিছু দেখতে পারেন হয়তো। অন্য কোনো পার্টির কিছু দেখলে আপনাদের নামে দিবে কেন? দেখি নাই তো এরকম কিছু, কোথাও তো আমি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আসলে নির্বাচনে অনেক কিছু হয়, এখন আপনাদের অবস্থানটা কেমন নির্বাচনকে সামনে রেখে? নির্বাচনের আমাদের তো, আমরা 108টা আসনে অলরেডি আমাদের নমিনেশন ডিক্লেয়ার করেছি। নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের যখন নিবন্ধনের কাজ চলছিল, ওইটার ফাঁকে ফাঁকে আমরা কিন্তু আমাদের প্রস্তুতিটা আমরা গ্রহণ করেছি। তো আমাদের যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, এখন সব আসনে আমাদের কার্যক্রম চলছে। আমরা আরও 50 থেকে 60টা আসনে প্রার্থী দেওয়ার জন্য অলরেডি আমাদের যাচাই বাছাই চলছে। তো আমরা যেটা মনে করি যে আমরা তো নতুন দল, এবং আমাদের তো সাংগঠনিক বিস্তৃতি মাত্র ঘটছে, কারণ আমরা তো এটা ফ্যাসিস্ট বিরোধী লড়াই, আমাদের অনেক নেতাকর্মীরা আহত হয়েছেন, জেলে গিয়েছেন, নানা রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমরা অ্যাকচুয়ালি মানে আন্দোলন সংগ্রামের কারণে আমাদের সাংগঠনিক বিস্তৃতিটা তখন হতে পারে নাই, কারণ বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে, বিভিন্ন জায়গায় এজেন্সি, নানা রকম পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হয়েছে। ফলে আমাদের সাংগঠনিক বিস্তৃতিটা একটা জায়গায় এসে থেমে গিয়েছিল। কারণ হচ্ছে আপনার ওই যে আমরা তখন নিবন্ধনের জন্য যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমরা 22টা বা 28টা জেলা আর উপজেলা ক্ষেত্রে দেখা গেছে প্রায় 150 বা 200 উপজেলা পর্যন্ত আমরা কমিটি করতে পেরেছি, এরপর আর করতে পারি নাই। এখন আমাদের একই সাথে জেলা সংগঠন বিস্তৃতি, একই সাথে আমাদের নির্বাচনী প্রস্তুতি কার্যক্রম চলছে। তো আমরা আর এর বাইরে দলীয় প্রস্তুতির বাইরে আমরা চেষ্টা করছি একটা ইন বিটুইন একটা আপনার জোট করা যায় কিনা। যারা কাদের সাথে জোট করার পরিকল্পনা আছে? আমাদের জোট করার পরিকল্পনা, প্রথমত 3টা দল আমরা যারা কোনো জোটে নাই, আলাদাভাবে আছি, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, পাশাপাশি সাকিব ভাইদের যে গণতন্ত্র মঞ্চ আছে সেখানে 6টা দল আছে। তো আমরা এই 9টা দলকে মিলিয়ে আমরা একটা কনসেপচুয়াল অ্যালায়েন্সের আমরা চিন্তা করছি। এটা এখন আলোচনার পর্যায়ে আছে, এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত মানে একেবারে শেপে এটা যায় নাই। এর বাইরেও আমরা চেষ্টা করব যে বিএনপি এবং জামাতের যেই অ্যালাইনমেন্ট, এটার বাইরে একটা মধ্যপন্থী জোট যারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং অঙ্গীকারকে বাস্তবায়নকে সামনে আনবেন, এরকম জায়গাটাকে আমরা সামনে আনার জন্য চেষ্টা করছি। তো নির্বাচন তো একটা আলাদা ধরনের ব্যাপার। নির্বাচন আসলে আমাদের দেশে যে ট্র্যাডিশনাল জায়গাটা থাকে সেটা হচ্ছে নানা রকমের প্রতিশ্রুতি, নানা রকমের কথা থাকে। তা আমাদের আবেদনটা যেটা থাকবে বা আমাদের আকর্ষণ যেটা থাকবে সেটা হচ্ছে, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, যে অতীতের যেই পুরনো ধাঁচের রাজনীতি তার বাইরে এসে মানুষ নতুনদের কাছ থেকে এক ধরনের প্রত্যাশা করে। আর এখন কিন্তু সময় অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি ওই মানুষকে এক ধরনের আশ্বাস দিবেন, সে আশ্বাস দিলে হবে না। মানুষ আশ্বাসের সাথে সাথে সে বাস্তবায়ন প্রক্রিয়াটাও জানতে চায়। ধরেন আপনি বললেন যে আমি এখানে এই উন্নয়ন কাজ করব, মানুষ কিন্তু সাথে সাথে প্রশ্ন করবে এই উন্নয়ন কাজের জন্য আপনার প্ল্যান কি। কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু, অন্যান্য বড় দল বা বিভিন্ন দলগুলো কিন্তু এখন বলছেও না যে তারা কি কি কাজ করবে। আমরা শুধুমাত্র নির্বাচন হবে কিনা সেই নিয়ে সংশয়ের পর বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন কাজ, এই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব দেখতে পাচ্ছি। কেউ কিন্তু আসলে ক্লিয়ার আউট করছে না যে কি করবে, কিন্তু জনগণের তো সেটা জানারও জায়গা আছে, না হলে জনগণ কিভাবে ভোট দেবে? না, এটা ওই ঘটনা হচ্ছে একজন এমপির আসলে কাজ কি। এমপির বেসিক কাজ তো হচ্ছে উনি একজন ল মেকার।
আর এর বাইরে হচ্ছে উনি একজন পলিসি লেভেলে উনি আলোচনা করবেন, দেশের বাজেট, দেশের কোন কোন খাতে কীভাবে উন্নয়ন কার্যক্রমটা হবে সেটা দেখবেন। কিন্তু আমাদের দেশে একটা ট্রেডিশন হয়ে গেছে যে এমপিরা পাশাপাশি তার লোকাল ডেভেলপমেন্টের কাজও করেন, লোকাল ক্রাইসিসের বিভিন্ন সলিউশনের জন্যও তারা কাজ করেন। সেজন্য আপনি দেখবেন যে বিভিন্ন এমপিরা কিন্তু তাদের লোকাল ইস্যু নিয়ে কথা বলে। আপনি হয়তো দেখেন নাই, কিন্তু প্রত্যেক এমপিরাই কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে তাদের প্রতিশ্রুতি দেয়, আমরা এটা করব, এই আশ্বাস দেয়। এটা লোকাল লেভেলে চলছে, কিন্তু এটা একেবারে যে চলছে না বিষয়টা তেমন না। এবং যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদেরকে আপনি দেখবেন অনবরত তারা নানা সমস্যার সমাধানের ইস্যু নিয়ে তারা মুভ করেন। আমরা যে নতুন রাজনীতির জায়গাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অ্যাজ এ হোল একটা কনক্লুসিভ অ্যান্ড একটা প্রপোজাল যে আপনার এলাকার অসুবিধাটা কি, ন্যাশনাল লেভেলের ক্ষেত্রে এটাকে কিভাবে আপনি সামনে আনবেন, এই জায়গাটাকে আমরা সামনে আনতে চাই। কারণ রাজনীতির মূল কাজটাই হচ্ছে সমস্যা সমাধান করা। আপনি মোটা দাগে দেখবেন আমাদের দেশের 20 থেকে 25টা সমস্যা আছে। যেমন আমাদের রোড কমিউনিকেশনের একটা প্রবলেম আছে, গণযোগাযোগ ব্যবস্থা মানে যাতায়াত ব্যবস্থার একটা অসুবিধা আছে। আমাদের কৃষিক্ষেত্রে একটা সমস্যা আছে যে কৃষক তার যে সমস্যাগুলো আছে সেগুলো সে সময় মতো করতে পারে না। আমাদের এখানে অতিবৃষ্টি, আবার যখন শুষ্ক মৌসুম সেখানকার এক ধরনের সমস্যা আছে। এর বাইরে তো আমাদের মানে গ্রাম পর্যায়ে স্যানিটেশনের প্রবলেম। আপনার দল কি সেই সব সমস্যাগুলোতে মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে? না, আমরা টোটাল সলিউশন বেসড একটা পলিটিক্স আমরা প্রপোজ করতে চাচ্ছি। ঠিক আছে, সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে পলিটিক্সে যারা আসে তারা কিন্তু এই মনোভাব নিয়ে আসে না যে আমি একটা রাষ্ট্রের সমস্যা সমাধানমূলক কাজ করব। রাজনীতির ট্র্যাডিশনাল জায়গাটা যেটা, রাজনীতি করতে আসে কারা? রাজনীতি করতে আসে এক ধরনের স্বার্থের জায়গা থেকে। আমরা ধারণাটাকে বদলাতে চাই। আমরা চাই যে যারা পরিবর্তন করতে চান এবং পরিবর্তনের ধারণা আপনার মধ্যে আছে কিনা, আপনি এটা নিয়ে কাজ করতে চান কিনা। মানে আপনি শুধু বলবেন না যে আমি ঘরে ঘরে চাকরি দেব, আপনি আসলে কত ঘরে চাকরি দেবেন, কয়টা ঘরে চাকরির দরকার আছে, কি কি চাকরি দিবেন, এই জায়গাগুলোর একটা রিসার্চ বেসড সলিউশনের পলিটিক্সটাকে আমরা সামনে আনতে চাই। এখনও তো আমরা নতুন, আমরা ইনশাল্লাহ এটা ধরেন আরো 1-2 বছরের মধ্যে আমাদের টিমগুলো দাঁড়িয়ে যাবে। আমাদের শুভকামনা আপনাদের জন্য। জুনায়েদ সাকির কাছে শুনবো একটি ব্যাপার নিয়ে যদি কথা বলি। নির্বাচনের তো এখন উৎসব প্রায় শুরুই হয়ে গেছে, আমরা পোস্টার দেখতে পাচ্ছি রাস্তাঘাটে, সেই আমেজটার ভেতরে আমরা ঢুকে গিয়েছি। এরপরেও অনেকে অনেক কথা বলছে যে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা হচ্ছে, এবং যে ব্যাপারটি সামনে আসলো কার্গো ভিলেজে আগুনের ব্যাপারে, সেখানে যে অস্ত্র চুরি হওয়ার ব্যাপারটি, এটাকে কিভাবে দেখছেন? না, অনেক ধরনের মানে অন্তর্ঘাতমূলক তৎপরতা কিন্তু হচ্ছে এবং সামনেও হওয়ার আশঙ্কাটা আছে। কারণ যারা পতিত ফ্যাসিস্ট শক্তি তারা তো নিজেদেরকে এখনো প্রধানমন্ত্রী, তারাই সরকার এটা ঘোষণা করে যাচ্ছে। ফলে তারা চাচ্ছে যে এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াটা নস্যাৎ হয়ে যাক, এবং সেটা হলে তাদের মানে নিজেদের দাবিটা তারা মানে ইয়ে করতে পারবে যে আমরাই সঠিক ছিলাম। এই কথাগুলো তো তারা প্রচার করে, এইরকম একটা গণহত্যা চালিয়ে তারপরেও তারা সেই কাজগুলো করে যাচ্ছে। এখন এটা মোকাবেলা করতে হবে, এবং সেই মোকাবেলা করার জন্যই আমরা সবসময় বলেছি যে জনগণের মধ্যে ঐক্য, রাজনৈতিক আন্দোলনকারী শক্তিসমূহের ঐক্য, এটা খুব জরুরি। মানে অর্থাৎ আন্দোলনকারীদের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য যদি না থাকে তাহলে সেইখানে ওই স্পেসটা তৈরি হবে, ফ্যাসিস্টরা এটা সুযোগ নেবে। ঐক্যটা কতটুকু আসলে তৈরি হচ্ছে এখনো পর্যন্ত? ঐক্যটা গণভোট এবং নির্বাচনের সিদ্ধান্ত তারা আসতে পারলো না। ঠিক আছে, কিন্তু আপনি ধরুন যতটুকু অর্জন হয়েছে সেটাও তো বাংলাদেশে আগে কখনো ঘটেনি। এইভাবে 30-32টি রাজনৈতিক দল একসাথে বসে দীর্ঘ সময় ধরে একটা সংস্কার কর্মসূচি, একটা জুলাই জাতীয় সনদ তৈরি করেছে, স্বাক্ষর করেছে। এখন সেটা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিছু অনৈক্য আছে। আমরা মনে করি যে এরও একটা সমাধান পথ তৈরি হবে, এবং রাজনৈতিক দলগুলোকে উপলব্ধিটা করতে হবে যে তাদেরকেই কিন্তু দেশ পরিচালনা করতে হবে। ফলে রাজনৈতিক দলগুলো মানে জাতীয় কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছে, এটা কারোর জন্যই মঙ্গলজনক নয়। ফলে সবাই ওই জায়গাটা আমরা ভরসা করি যে সবার মধ্যেই উপলব্ধিটা থাকবে। এখানে যেটা মানে যদি আমরা এটা করতে ব্যর্থ হই তাহলে কিন্তু ওই প্যাসেজ দিয়ে ফ্যাসিস্টরা তারা এটা সুযোগটা নিবে। ফলে যখন দেশের ভেতরেই বিরোধ থাকে, শত্রুতা থাকে, তখন আসলে আমরা খুব মানে একটা কি বলে যে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব তো ঠিক মতো রাখতে পারবো না। সেইটার উপলব্ধিটা আমাদের থাকা দরকার। তবে এখন যে অনেকে বলছে যে আসলে এয়ারপোর্টে আগুনটা পুরোটাই নাকি অস্ত্র চুরি করারই কৌশল ছিল, এবং অস্ত্রের যে ট্রেনিং দেওয়া হচ্ছে ইতিমধ্যেই অনেককেই,
সেটাকে কিভাবে না, দেখছেন? এই জিনিসগুলো তদন্ত হওয়া দরকার। আমরা যেহেতু বলছি যে অনেক ধরনের স্যাবোটাজ কিংবা অন্তর্ঘাতমূলক কাজ হচ্ছে, এবং সেইটা তো আসলে পরিষ্কারভাবে মানে খুব গভীরভাবে এবং স্বচ্ছতার সাথে তদন্ত হওয়া দরকার। কারণ এই বিষয়ে যদি এই রকম জায়গা তৈরি হয়, তাহলে তো আমাদেরকে পুরো আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে ভাবতে হবে, এবং সেই ভাবনাটা সরকারকে কিন্তু সেই জায়গায় যেতে হবে। ফলে কোনো গাফিলতির কোনো সুযোগ নেই, এবং ওই কারণে আমরা বলছি যে নানা চেষ্টা থাকবে, রাজনৈতিক দলগুলোকে সেটা উপলব্ধি করা দরকার, এবং তাদের নির্বাচন প্রয়োজন, নির্বাচনের যেতে যে এই পদ্ধতিগত জায়গাতে আমরা যাতে ঐক্যের ভিত্তিতে সেটা যেতে পারি। আমি একটু ইয়েতে ফিরি, যে দেখুন আমরা বাংলাদেশে যে রাজনীতিটার বিকাশ ঘটাতে চেয়েছি সেটা হচ্ছে যে এইখানে জনগণের পক্ষে, মানে রাষ্ট্র তো যদি আপনি একটা ময়দান হিসেবে দেখেন, এখানে দড়ি টানাটানি চলছে, কিন্তু যারা বেশিরভাগ দড়ি টানাটানি করছে তাদের যদি সেই জায়গাতে তারা কোন ধরনের কাদের স্বার্থ রক্ষা করে যদি দেখেন, আমরা দেখব যে অভিজ্ঞতা থেকে মুষ্টিমেয় শ্রেণীর স্বার্থই বেশি রক্ষিত হয়েছে। বৃহত্তর জনগণের যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা করার দলটা আসলে নাই। যেমন কিন্তু এই যে শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, নিপীড়িত জাতি ধর্মের মানুষ, সাধারণভাবে সমস্ত প্রান্তিক মানুষের স্বার্থটা কে দেখবে? তাদের রাজনৈতিক দলটা কোথায়? আমরা যে একটা বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাইলাম এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেইটা কে করবে? আমরা সেই জায়গাটা, সেই রাজনীতিটা সামনে আনতে চাচ্ছি, যে আমরা শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, আমাদের সমস্ত নিপীড়িত জাতি, নিপীড়িত ধর্মের জনগোষ্ঠী, প্রান্তিক মানুষদের ন্যায্য হিস্সা চাই। আমরা চাই একটা বৈষম্যহীন বাংলাদেশ। কারণ এই যে বিপুল ধন সম্পদের বৈষম্য, যারা ধন সম্পদ তৈরি করেন তারা সবচেয়ে তলায় থাকেন, আর তার একটা বিপুল একটা মুষ্টিমেয় গোষ্ঠীর হাতে বিপুল সম্পদের পুঞ্জীভবন ঘটে। এই বৈষম্য কমাতে হবে, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ লাগবে, মোট কথা একটা অধিকার এবং জনগণের বাংলাদেশ। সেই জায়গাটা আমাদের, এই রাজনীতিটা করার যে রাজনৈতিক শক্তি দরকার, মানে ময়দানে এই দড়ি টানারও লোক থাকতে হবে, সেই জায়গাটা আমাদের তৈরি করাটা আমাদের লক্ষ্য, এবং আমরা গণসংহতি আন্দোলন সেই লক্ষ্য নিয়ে কাজ করছি, এবং দেশের জনগণের যতগুলো আন্দোলন সংগ্রাম আছে সবগুলোতে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করি। এবং যেটা জরুরি বিষয়, যে এইখানে আমরা আগাবো কিভাবে, প্রায়োরিটাইজও করা দরকার। যে আলোচনাটা উনি কৃষি কিংবা স্বাস্থ্য কিংবা আমাদের মৌসুম নিয়ে কথা বলছিলেন, মানে এগুলোর পাশাপাশি যেটা ধরেন প্রায়োরিটাইজ করা দরকার, আমাদের শিক্ষা, স্বাস্থ্যের, মানুষের বাসস্থান, মানুষের এই জায়গাগুলোতে আমরা ফান্ডামেন্টাল, ধরুন শিক্ষার বিনিয়োগ যদি আমরা না করি, এই বিপুল সংখ্যক আমাদের তরুণরা, তাদেরকে যদি আমরা দক্ষ এবং মানবিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে চাই, শিক্ষাতে কিন্তু আমাদের শিশু কিশোররা কিভাবে বিকশিত হবে, এইটা হচ্ছে প্রায়োরিটি জায়গা। এখন কিন্তু শারীরিক শিক্ষা এবং সঙ্গীতের শিক্ষককে তারা নিয়োগ দিচ্ছে না বলে জানিয়েছেন, অর্থের অভাব। কিন্তু যখন তারা বহর বহর গাড়ি করে বিদেশে যাচ্ছেন, বিভিন্ন আমলাদের, এগুলো একেবারেই একদমই ফালতু যুক্তি, মানে অর্থের অভাব। কারণ অর্থ তো খরচ হচ্ছে এখানে। মানে এই যে ধরুন, মানে এখানে একটা সমাজের মধ্যে আমাদের বিভাজিত করে ফেলা হয়েছে, তো ফলে একদল মনে করছে এখানে সঙ্গীত কিংবা শারীরিক শিক্ষা থাকলে বোধহয় এটাকে একটা শুধু অপ্রয়োজনীয়ভাবে ধর্মের সাথে এটাকে একটা বিরোধের তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মানে ধর্ম তো মানে এই দুটো কোনো এখানে মানে বিরোধের জায়গাটা তৈরি করেনি। এখানে যেটা দরকার, একটা শিশু এবং কিশোরের বিকাশের জন্য যে ধরনের তার শারীরিক মানসিক গঠন এবং তার জন্য সেই অনুকূল পরিবেশটা তৈরি করা দরকার, সেইটা রাষ্ট্রের কর্তব্য। এবং রাষ্ট্র 12 ক্লাস পর্যন্ত শিক্ষার দায়িত্ব নেবে সকল শিশুর, প্রত্যেকটি শিশুকে সেই জায়গায় নেবে, তারপরে তাকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য তার প্রশিক্ষণের ব্যবস্থা করবে, যাতে দেশে বিদেশে সেই জায়গাটা করতে পারে। আপনি এই বিনিয়োগটা যদি করেন, আপনি এই জনগোষ্ঠী আপনাকে যে মানে প্রতিদান দেবে, তাতে বাংলাদেশ কিন্তু একটা বড় বুস্টের জায়গায় উঠবে। ফলে আমরা যে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা হয়, এই সমস্ত উন্নতি দেখা হয় যে আচ্ছা কোথায় বড় বড় কিছু স্থাপনা করলাম, মনে হলো বাংলাদেশটা বোধহয় চকচকে হয়ে গেল, আমরা বোধহয় একটু সিঙ্গাপুরের কাছাকাছি একটা ফিলিং হলাম, কোনো একটা রাস্তা দিয়ে গেলে মনে হবে বাহ আমরা বোধহয় বিদেশে আছি, এবং তখন অনেকে সেলফি তুলে সেই বিদেশের অনুভব দিতে হবে। এই যে বলছি যে আসলে কালচারালি কি আমাদের বাচ্চাদেরকে শেখানোর কোনো বাজেট নাই আমাদের, অন্য সব কিছু করার জন্য কিন্তু বাজেট আছে। তো এই ব্যাপারটাকে এবি পার্টি কিভাবে দেখছে? না ধরেন, আমরা তো বারবার বলছি আমরা ফোকাস করতে চাচ্ছি আমাদের প্রবলেমগুলোকে কি এবং এটার সলিউশন কি হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে তাদের শিশুদের বা শিক্ষার ক্ষেত্রে বাজেটটা বেশি থাকে। আমাদের সমস্যা তো হয়েছে ওভারঅল সমস্যা। আমাদের সরকার কি মনে করছে যে এই সব বাচ্চাদের, আসলে গরিবদের বাচ্চাদের শিক্ষার দরকার নেই, কিন্তু আমলাদের ছেলেমেয়েরা ঠিকই বিদেশে পড়ছে?
না, বিদেশে পড়লে সেটার পার্সেন্টেজ তো আর আপনি, এটা তো আমাদের জাতীয় জীবনের উপরে প্রভাব ফেলতে পারবে না। এটার পার্সেন্টেজটা কত হবে ধরেন? না না, জাতীয় জীবনের উপর তো অবশ্যই প্রভাব পড়ে। এই জন্যই তো একজনের পিয়নের 40 কোটি টাকা থাকে, আরেকজন বিদেশে বসবাস করে বাড়ি কেনে। না, সেটা ঠিক আছে, সেই বৈষম্যের বিরুদ্ধেই তো আমাদের লড়াই, এবং সেই বৈষম্যের বিরুদ্ধে তো এত বড় গণ অভ্যুত্থান হয়েছে। প্রথম কথা হচ্ছে দেখেন, এখানে দুই ধরনের ব্যাপার আমরা পাই। আমরা তো যেহেতু রাজনীতি করি, আমরা বিভিন্ন ধরনের ফিডব্যাক পাই সোসাইটি থেকে। একটা হচ্ছে যে আপনি দেখবেন যে শহর এলাকায় প্রাইমারি স্কুলগুলোতে গেলে আপনি যদি দেখেন যে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো আছে, বড় বড় বিল্ডিং আছে, মাঠ আছে, এবং তাদেরকে টিচারদের ট্রেনিং আছে, টিচাররা আছে। সেখানে গেলে দেখবেন যে সেখানে কিন্তু ছাত্র সংখ্যা কম, বা একটু বিত্তবান যারা একটু সামর্থ্যবান তাদের ছাত্ররা কিন্তু যাচ্ছে না সেখানে। সেখানে যাচ্ছে কি আপনার গরিব ছেলে মেয়ে, মানে আমরা যাদেরকে গরিব বলে, মানে নিম্ন আয়ের মানুষ তাদেরকে বলছি, কিন্তু একটু ধনী একটু সচ্ছল পরিবারের লোকেরা কোথায় যাচ্ছে? তারা যাচ্ছে কিন্তু কিন্ডারগার্টেন স্কুলে। কিন্ডারগার্টেন স্কুলগুলোর কিন্তু 90%-এরই কোনো খেলার মাঠ নাই, প্রপার আপনার স্কুল ক্লাসরুম নাই, এবং সেখানে নানা ধরনের শিক্ষা, এবং এটার কিন্তু একটা ইউনিফর্মিটিও নাই, এক একজন এক একভাবে শিক্ষা দিচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি গেলে দেখবেন এই যে আপনি কথাটা তুলেছেন জোনায়েদ সাকির কাছে, যে গানের শিক্ষক, সাংস্কৃতিক মানে শারীরিক শিক্ষা, তারপরে হচ্ছেন ধর্মীয় শিক্ষা। আমাদের শিক্ষার জন্য তো সব ধরনের শিক্ষার প্রয়োজন, তাই না? কারণ আপনি যেমনি গান, তারপরে সাংস্কৃতিক যে আবহটা বা কালচারাল যে ধরনের মোটিভেশন, দেন ধরেন শারীরিক শিক্ষা। বলেন তো আজকের ছেলে মেয়েদের কত ধরনের রোগ ব্যাধি আমরা পাচ্ছি না? ছোটবেলায় তো আমরা দেখেছি যে আমরা ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েছি, বাসায় এসে ব্যথা লুকিয়ে ফেলেছি, বলিও নাই, ব্যথা নিয়ে হয়তো এক সপ্তাহ ছিলাম, মা বাবাকে জানাইও নাই। এখন তো আমাদের ছেলে মেয়েদের সামান্য ব্যথা অসুস্থতার খবর শুনলে আমরা খুব উদ্বিগ্ন হয়ে যাই। সেই জায়গা থেকে আপনি যেটা বলছেন যে একটা প্ল্যান করে যে আমার প্রত্যেক শিশু, এটা অবশ্য ঠিক যে এখন দেখবেন যে আপনি একটা জায়গায় পাচ্ছেন যে শিশুরা সবাই টিকা খাচ্ছে, টিকা পাচ্ছে, ওই সমস্যাটা কম, যে অসুখগুলোতে প্রচুর লোক মারা যেত একটা সময়, সেটা একটু কমে গেছে। আমাদের সামগ্রিকভাবে যদি এই সমস্যার সমাধান আমরা না করি, অর্থাৎ দেখেন আমাদের একদিকে বাজেটের সংকটের কথা আবার বলছি, আরেকদিকে দেখা যাচ্ছে বাজেটের বিপুল অর্থ দুর্নীতিতে চলে যাচ্ছে। উন্নয়ন খাতের যে ব্যয়টা হচ্ছে দেখা যাচ্ছে 20%ও ব্যয় হচ্ছে না, তার মধ্যে 10% চলে যাচ্ছে রাজনীতিবিদ বা দালালদের হাতে, 10% চলে যাচ্ছে ঘুষে, 10% চলে যাচ্ছে নানা ধরনের সিস্টেম লস। এবং ইনফ্রাস্ট্রাকচারের কথাগুলো যে বলছেন সেগুলোর মধ্যেও তো আসলে দুর্নীতি, ভেঙে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা তো এখন যেহেতু এখন সক্রিয়ভাবে রাজনীতিটা আরো ফিল্ড লেভেলে গিয়ে করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কিন্তু এক ধরনের বরাদ্দ আছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা এমনভাবে সাজানো আছে, ধরেন খাবারের বিনিময়ে শিক্ষা কর্মসূচি আছে, যেমন উপবৃত্তি, শিক্ষাবৃত্তির ব্যবস্থাটা আছে। আপনি তো শুনেছেন যে এই উপবৃত্তি, শিক্ষাবৃত্তির টাকাগুলোতেও প্রচুর পরিমাণে দুর্নীতি হয়, প্রচুর টাকার যারা রিয়েল যারা পাওনা ওরা ঠিক মতো পায় না। এখন এই সমস্যা আলোচনা করছে, সমাধানটা কি? সমাধানটা হচ্ছে গবেষণা ভিত্তিক একটা সমাধান বের করা, মানে সমাধানটা হচ্ছে এটার একদম রুটে যাওয়া, যে কারা পাচ্ছে না, কিভাবে দুর্নীতিটা হচ্ছে। সে ফর এক্সাম্পল ধরেন আমাদের এই জায়গাটায় যদি আমরা অনলাইন সিস্টেমটা চালু করে ফেলতে পারি, যে অনলাইনের মধ্যে আপনি মনিটর করতে পারবেন যে ভুক্তভোগী। আপনাদের এটা আসলে খুবই ভালো ইনিশিয়েটিভ, এটাকে শুভকামনা জানাচ্ছি। জুনায়েদ সাকির কাছে শুনবো, তখন কিন্তু আপনার কথা 8 মিনিট ধরে শুনছিলাম, কিন্তু আপনার কাছে মনে হয়েছে যে আপনি কম বলতে পারছেন। আপনারা যে বাক্য শেষ করে তারপর যেন আর সেটা যখন থামিয়ে দিবেন বলবেন, আমি টাইম ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। তো আপনারা আরপিওটাকে কিভাবে দেখছেন? আপনাদের যদি জোট গঠন করার চিন্তা থাকে, আরপিও যে বহাল আছে নিজের প্রতীকে নির্বাচন করা, এটাকে কিভাবে দেখছে গণসংহতি আন্দোলন? না, আমরা তো আমাদের দলীয় সিদ্ধান্ত, আমরা নিজস্ব প্রতীকে নির্বাচন করব, এটা আমাদের সম্মেলনেরও সিদ্ধান্ত, আমাদের এটা আগে থেকেই সিদ্ধান্ত ছিল। কিন্তু আমরা মনে করি যে কোনো একটা দল যদি চায় যে জোটের মধ্যে দিয়ে সে ইলেকশন করবে, সেই সুযোগটা পুরোপুরি বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন আমরা দেখি না। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি অনলাইনের সকল প্ল্যাটফর্মে, ইউটিউব, ফেসবুক এবং চ্যানেলের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা যেটা মনে করি যে এটা স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে নেওয়া উচিত ছিল, মানে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার ছিল, সেটা করা হয়নি। আমি একটু ইয়েতে ফিরি, এটা গুরুত্বপূর্ণ আলোচনা। যেমন ধরুন এই যে শিক্ষার বিনিয়োগের কথা আমরা বললাম, তো এখন ধরুন আমাদের শিশুদের যদি যথার্থ শিক্ষা দিতে হয়, কারা শিক্ষাটা দিবেন
শিক্ষক তো সেখানে খুব গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষকরা যদি রাস্তায় সারাদিন মিছিল করতে হয়, তাদের জীবনের মান আমরা যদি একটা সম্মানজনক জায়গায় আনতে না পারি, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে না পারি, তাদের মানে তারা কতটা শিক্ষাদানে উপযুক্ত সেটা মনিটরিং না হয়, এখন আপনি কিছুই দিবেন না তাকে, তার মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ড নাই, তার মর্যাদার আপনি প্রতিষ্ঠা করবেন না, কিন্তু আপনি আবার সার্ভিস আশা করবেন, সেটাও হবে না। প্র্যাকটিক্যালি যেটা দেখা যাচ্ছে যে আমরা আমাদের শিক্ষকদেরকে সেই মানে নিতে পারিনি যেখানে গেলে আমাদের শিক্ষাটা তারা ভালো মতো দিতে পারবেন। সেটার মূল সমস্যা খুঁজলে সেখানে দেখা যাবে একদিকে তাদের লিভিং স্ট্যান্ডার্ড নাই, মর্যাদা নাই, অন্যদিকে তাদের যে প্রশিক্ষণ এবং তাদের যে জবাবদিহিতা সেই জায়গাটা তো অনেক দুর্বলতা থেকে গেছে। ফলে এই সামগ্রিকভাবে আপনি যদি ওই শিশু এবং কিশোরদেরকে আমরা দক্ষ মানবিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে পারি, ওইটা হচ্ছে বাংলাদেশের আগামী যে উত্থান সেটার প্রধান ভিত্তি হবে। তো ধরুন এটার সাথে রিলেটেড হচ্ছে স্বাস্থ্যের প্রশ্ন। আপনি যদি কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হন, আপনাকে শিল্প এবং কৃষির ক্ষেত্রে এমন একটা পলিসিতে যেতে হবে সত্যিকার অর্থে আপনি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে পারছেন। হ্যাঁ, আমরা গ্লোবালাইজড দুনিয়ায় বসবাস করি, বৈশ্বিক এই ব্যবস্থার মধ্যে আমাদের সংযোজন আছে, কিন্তু আপনি যদি আপনার নিজের শিল্প কৃষির উপরে দাঁড়াতে না পারেন, আপনার নিজের উৎপাদন ক্ষেত্র যদি যথেষ্ট শক্তির জায়গায় না থাকে এবং সেটা ডাইভার্সিফাইড না হয়, মানে একটা ক্ষেত্রের উপরে ভরসা করে বসে আছেন, মানে এক গার্মেন্টস ধসে পড়লে আপনি পুরো ধসে পড়বেন, তো এইরকম যদি একটা বাস্তবতা হয় তাহলে তো আমরা এগোতে পারবো না। আমাদের কৃষিটাকে আসলে এত ভালোভাবে কাজে লাগানো যেত, সেদিক থেকে কিন্তু আমরা পিছিয়ে আছি, আমরা লাগাতে পারি বটেই। মানে সেই পিছিয়ে থাকার কারণ হচ্ছে যে আমরা তো খোদ কৃষককে কোনো ইনসেন্টিভ দিচ্ছি না, মানে নানান রকম আছে, কিন্তু খোদ কৃষক তো কৃষি তো লাভজনক জায়গা নেয়। আপনাকে তো ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র করা, যাতে মানে একটা নির্দিষ্ট দামে উৎপাদন, আমি যে ধানটা বানাচ্ছি, আমি যে অন্য ফসল তৈরি করছি, আমি যাতে সেখানে ন্যায্য দামটা পেতে হবে, তো আমাকে তো যে বিনিয়োগ করেছি তার চাইতে কিছু লাভ করতে হবে, তার উপরেই কিন্তু পুরো জিনিসটা দাঁড়াবে। এবং আমরা যদি সত্যিকার অর্থে 18 কোটি মানুষের কাছে, মানে বেশিরভাগ মানুষের কাছে আমরা যদি তার মিনিমাম আয় দিতে পারি, তাহলে কিন্তু অভ্যন্তরীণ বাজারটাই বিশাল আকারে বিস্তৃত হয়। কতিপয় লোকের হাতে মানে লক্ষ লক্ষ কোটি টাকা থাকলেও তো কোনো লাভ নাই, কারণ সে কতটা কিনবে। আর যদি এই লক্ষ লক্ষ কোটি টাকা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে তারা একটা কনজিউমার, মানে তারা ক্রেতা হয়ে উঠছেন এবং আপনার বাজার বৃদ্ধি পাচ্ছে এবং আপনার শিল্প কলকারখানা কর্মসংস্থান এই সাইকেলের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। ফলে কোনটা আসলে জাতীয় অর্থনীতির তৈরি করা, সেই পলিসির জায়গাগুলো আমরা সামনে আনার চেষ্টা করছি, যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশটা, মানে আমরা রাজনীতিটাকে ওই যে ইতিহাস ধর্ম দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া, একদল জাতীয়তাবাদী ফ্যাসিবাদ, আরেক দল ধর্মকে একটা বয়ান তৈরি করে তারপর তার ভিত্তিতে ফ্যাসিবাদ, এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী রাজনীতি আমরা চাই না। আমরা বাংলাদেশে একটা ভবিষ্যৎমুখী রাজনীতি চাই, যেটা বর্তমানকে ধারণ করবে এবং সত্যিকার অর্থে আমাদের যে ঐতিহাসিক ধারাবাহিকতা, সেই আমাদের ইতিহাসের সমস্ত অর্জনগুলোকে যে ধারণ করবে এবং বাংলাদেশের ভবিষ্যৎটাকে নির্মাণ করবে আজকের বাস্তবতা এবং ভবিষ্যতে আমরা কোথায় যেতে পারি সেই সম্ভাবনার উপর দাঁড়িয়ে। অনেক ধন্যবাদ। আসলে আমার নিজেরই শুনে ইনিশিয়েটিভগুলো ভালো লাগছে দুইজনের কাছে, যেগুলো শুনলাম। আসলে অন্যান্য রাজনৈতিক দলের এখানে কি অবস্থা, মুজিবুর রহমান মঞ্জু কি বলবেন? আসলে কতগুলো রাজনৈতিক দল এইগুলো অ্যাকনোলেজ করতে পারছে, আসলে এই রুট লেভেল থেকে সমস্যাগুলো তুলে এনে সেগুলো নিয়ে কথা বলা উচিত, বা জনগণকে আসলে একটু আশার বাণী দেওয়া উচিত যে আমরা ক্ষমতায় আসলে এই করব? আসলে যেটা হয়েছে, আপনি খুবই মানে চমৎকারভাবে বিষয়টাকে তুলে আনছেন। এই ধরনের টকশো সাধারণত কমই করি আমরা, সাধারণত ওই না, আজকে আমি ভাবছিলাম যে আমরা নির্বাচন নিয়ে সেই ঝামেলার মধ্যে বারবার যাচ্ছি, কিন্তু কোন দল আমাদেরকে কি দেবে? আপনাকে ধন্যবাদ এটার জন্য। একটা বিষয় দেখেন, আমরা কেন নতুন একটা রাজনৈতিক দল করলাম, আমরা দেখলাম আমাদের রাজনীতিটা মোটামুটি দুইটা ভাগে ভাগ। একটা হচ্ছে মতাদর্শ কেন্দ্রিক রাজনৈতিক দল, তাদের কাছে কিন্তু রাজনীতিটা প্রধান না, তাদের কাছে হচ্ছে ধর্ম বা মতাদর্শটা প্রধান। আরেকটা দলের কাছে দেখা যাচ্ছে তারা কিন্তু ক্ষমতাটাই প্রধান। আপনি দেখেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই তিনটা দলকে তাদের কিন্তু তিন ধরনের আদর্শ আছে, নেতাও আলাদা আছে, কিন্তু এক্সিকিউটিভ লেভেলে গিয়ে দেখবেন ইন টার্মস অফ করাপশান, ইন টার্মস অফ আপনার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা, তারপরে আপনার নির্বাচন ব্যবস্থা, সব জায়গায় দেখবেন একই রকম। তারা কিন্তু দলীয়করণ, দুর্নীতি পরায়ণতা, তারপরে আপনার নিজস্ব অন্যের মত মানে প্রকাশের স্বাধীনতা হরণ করা, একই রকম ক্যারেক্টার কিন্তু ওনাদের। এটা একটা আমাদের সংকট। বাট ওনাদের একটা ভালো দিক হচ্ছে তারা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি, তাদের মধ্যে কিন্তু ধর্ম নিয়ে এত বিভেদ বা মতাদর্শ নিয়ে এত বিভেদ নাই, অসাম্প্রদায়িক একটা অসাম্প্রদায়িক রূপ তাদের আছে, আপনি যদি আপনার ভাষায় যদি বলতে চান। আরেক দিকে আপনি দেখবেন যে মতাদর্শিক জায়গায় দেখবেন একজন আরেকজনকে কিন্তু মানে বলছে যে সে শ্রেণী শত্রু, বা একজন আরেকজনকে বলছে সে ধর্মীয়ভাবে সে পথভ্রষ্ট, এই ধরনের একটা
যার কারণে আপনি দেখবেন সমাজতান্ত্রিক মতাদর্শেরই 15-20টা দল আছে, ইসলামিক ভাবাদর্শেরই আপনি দেখবেন যে প্রায় 20-30টা দল আছে। তো এই মতাদর্শিক জায়গাটা আমরা দেখলাম যে এটা অ্যাকচুয়ালি রাজনীতির জায়গাটাতে একটা সমস্যা তৈরি করে। তাহলে এটার একটা সংকট, ওইদিকে একটা সংকট। বাট রাজনীতির মূল জায়গাটা কি হওয়া উচিত, যে কথাটা আপনি বলেছেন, রাজনীতির আসলে মূল কথাটাই হওয়া উচিত রাষ্ট্রের কি সুবিধা কি অসুবিধা, নাগরিকের সুবিধাটা আমরা কীভাবে দিতে পারি। একজন নাগরিক কোন রাষ্ট্রটাকে ভালো বলবে বলেন? আপনাকে যদি বলি পৃথিবীর একটা ভালো দেশের নাম বলেন, ফিনল্যান্ড। আপনি ফিনল্যান্ডের কথা বলবেন, আপনি সুইজারল্যান্ডের কথা বলবেন। কেন? শুধু কি সুন্দর সবুজ সমারোহ সেজন্য না, আইন আছে, বিধান আছে। আপনার ওই যে স্ক্যান্ডিনেভিয়ান অনেক দেশ আছে, তাদের কারাগারে কোনো আসামিও নাই। কেন? তারা এমন একটা সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা চালু করতে পারছে, যার কারণে আপনি দেখবেন একটা হুজুরকে যদি আপনি, সরি টু মানে টার্মটা আমি বলছি, যে ধরেন একজন লোক খুব পায়াস, তাকে যাই দেবো বলেন যে ভাই আপনাকে 2টা পাসপোর্ট দিব, একটা ফিনল্যান্ডের, একটা ধরুন সৌদি আরবের বা কাতারের বা কুয়েতের, সে কোনটা নেবে? তার ফ্যামিলি সহ মাইগ্রেট করার জন্য ফিনল্যান্ডটা নেবে। তার কেন সে একটা আরেকটা মুসলিম রাষ্ট্র নেবে না? মানে সে বিচার করবে কোন রাষ্ট্রটা আমার জন্য সিকিউর, কোন রাষ্ট্রটা আমার জীবনের উৎকর্ষতা সাধিত হবে, কোন রাষ্ট্রে আমার ছেলে মেয়েগুলো ভালোভাবে বড় হবে। অর্থাৎ রাষ্ট্রের, কিন্তু তারা আবার বাংলাদেশটাকে ওরকম বানাতে চাচ্ছে না, এখানেই তো সমস্যা। এটাই আমাদের প্রশ্ন সামান্তা। আমরা যেটা বলতে চাচ্ছি, এটার একটা প্রশ্ন আছে, আপনি তো সময় কম, আপনার বলা হতো না। এই যে আমরা সবাই রাষ্ট্রের কষ্টটা বলি, কিন্তু রাষ্ট্রটাকে বদলাতে কাজ করি না। আপনি এই যে ধরেন আপনি ভালো উপস্থাপনা করেন, আপনাকে যদি বলি চলেন রাজনীতিতে ঢুকেন, আপনি তো ঢুকতে চাইবেন না। আপনি বলবেন ওটা ভয় পাই বা রাজনীতিকে আমরা পছন্দ করি না। তাহলে রাষ্ট্রটা আপনি দিয়ে রাখছেন কার কাছে? রাষ্ট্রটা আপনি যারা ভালো চিন্তা করছেন আসলে এই সব পরিবর্তন করার জন্যই তো এই গণ অভ্যুত্থানটা হলো। এরপরেও এই সব আলোচনায় যদি ফিরে আসা লাগে, তাহলে এটা কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু একটা ভালো কাজ হয়েছে। সেটা হচ্ছে মেধাবী ছাত্ররা কিন্তু রাষ্ট্রের জন্য ভাবছে। এই যে আমরা যাদেরকে ভাবতাম যে ছেলে মেয়েরা শুধু ফেসবুকে থাকে, শুধু ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, গেমস নিয়ে ব্যস্ত থাকে, ওরা কিন্তু রাস্তায় এসে দেখেন কি প্রশ্নটা তুলেছে। ওরা বলেছে দেশটা কারো বাপের না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। পিওরলি একটা পলিটিক্যাল টার্ম ইউজ করেছে কিন্তু। যে তারপরে তারা কি বলেছে, মেধা না কোটা না মেধা, মেধা মেধা, ঠিক আছে, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। এই যে এগুলো কিন্তু সব পলিটিক্যাল মানে একটা কঠিন চিন্তা থেকে কিন্তু তারা বলতে পেরেছে। তো এই জায়গা থেকেই আমরা একটা সম্ভাবনার দ্বার দেখি যে বাংলাদেশের তরুণরা, ছাত্ররা রাষ্ট্র নিয়ে ভাবতে শুরু করেছে। এখন হ্যাঁ, ভাবতে যখন শুরু করেছে তাদের সামনে কিন্তু অনেক প্রতিবন্ধকতা এসেছে, অনেক লোভ এসেছে। এবং ছাত্ররা যখন দেখছে সবাই ওখানে ওদেরকে সালাম দিচ্ছে, সবাই ওদেরকে সম্মান করছে, এখানে দুই ধরনের প্রতিক্রিয়া হতে পারে। একটা মনে করছে আমি তো একটা পাওয়ার পেয়ে গেছি আমার মধ্যে, এটা একটা বিকৃতিও তার মধ্যে, তার বিচ্যুতিও তার মধ্যে তৈরি করতে পারে। আবার এক ধরনের দায়িত্ববোধও কারো কারোর মধ্যে আসতে পারে। ফলে এই সংঘাত, আমরা যারা সমাজবিজ্ঞান পড়েছি, রাজনীতি বিজ্ঞান পড়েছি, আমরা দেখেছি এই সংঘাত সংঘর্ষের পথ পাড়িয়েই কিন্তু তাকে একটা নতুন জায়গায় যেতে হবে। আমরা যে জায়গাটা করতে চাচ্ছি, আমরা আশাবাদিতার জায়গায়, যে এই নতুন প্রজন্মের লোকেরা রাষ্ট্র নিয়ে ভাববে। সে ভাববে আমি ফিনল্যান্ডের কথা স্বপ্ন দেখি, কিন্তু আমার দেশটাকে কেন আমি বদলাবো না। আমরা এই জন্য বলি, আপনাদের মতো যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে বলি যে আপনারা রাজনীতিতে আসেন। রাজনীতিকে ঘৃণা করে দূরে থাকলে খারাপ লোকেরাই রাজনীতির নেতৃত্ব দেবে, খারাপ লোকেরাই পলিসি মেক করবে, খারাপ লোকেরাই আপনাকে দুর্নীতির দিকে ডাকবে, আর আপনি সারাক্ষণ ওদের পেছনে পেছনে দৌড়াবেন। তো এই জায়গাটা থেকে আমরা আশাবাদী। সবকিছু এমনি হয় না, কোনো কিছুকে তৈরি করতে হয়। আমরা আশাবাদী যে একটা নতুন ধারার রাজনীতি করতে পারবো, নতুন বন্দোবস্তের রাজনীতি করতে পারবো। বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকের কথাটা আমরা তুলে ধরছি। এবং এবি পার্টির মূল জায়গা যেটা দেখেন, আপনি দেখবেন এই জুনায়েদ সাকি এবং আমাদের রাজনীতিক ভাবনার মধ্যে আপনি একটা মিল পাবেন, আপনি খুব মৌলিক জায়গায় খুব পার্থক্য পাবেন না। কারণ আমরা একটা নিউ জেনারেশন পলিটিক্স করতে চাচ্ছি, আমরা চাচ্ছি। এই জন্য দেখবেন আমরা কিন্তু একে অপরের শত্রু না, কিন্তু আমাদের মতাদর্শিক বিরোধ আছে, আমাদের রাজনৈতিক দলের চিন্তার অমিল আছে, কিন্তু দেখবেন আমরা একসাথে বসে একসাথে কাজ করছি, কারণ আমরা একটা নতুন ফরম্যাটের পলিটিক্সটা করতে চাচ্ছি। এইটা আপনি যদি আমরা ধৈর্য ধরে করতে পারি, আমরা যদি এই যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়ে সিট ভাগাভাগি মানে যেই একটা স্থূল রাজনীতি, সেদিকে না গিয়ে যদি একটা লং টার্ম পলিটিক্সে যেতে পারি, তাহলে বাংলাদেশটা বদলানো সম্ভব। এটা আসলে রাজনৈতিক দলগুলোর বেশি বোঝা উচিত সাধারণ জনগণের চেয়ে। জুনায়েদ সাকির কাছে শুনবো, আপনি তো অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আপনি চাইলেই কিন্তু উপদেষ্টাও হতে পারতেন, সেটি না করে আপনি জনগণের জন্য রাজনীতি করতে চাচ্ছেন। খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের যে টার্মগুলো আসলে আছে, যে মঞ্জু ভাই যেটি বলছিলেন যে
অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা এই যে সেকেন্ড রিপাবলিকের কথা বললেন বা পিআর বা আরপিও, এইসব আসলে জনগণ কতটুকু বোঝে আপনার কি মনে হয়? মানে একদম অনেকেই এই প্রশ্ন করার পর বলে যে জনগণ আসলে সবই বোঝে, আমরাই এরকম ভাবি যে বোঝে না। প্রত্যন্ত অঞ্চলে সেই মানুষগুলোকে আসলেই এগুলো বোঝে নাকি তারা শুধু ভোট বোঝে? না, আমার মনে হয় যে এই ধারণাটা ভুল। জনগণ বোঝেন, হ্যাঁ এটা ঠিক যে সমস্ত টেকনিক্যাল টার্মে বোঝেন না, হয়তো তার এসেন্সের জায়গা থেকে বোঝেন। যে জিনিসটা বিষয়, যেমন দীর্ঘদিন ধরে আমরা এটা বলেছি যে এই ফ্যাসিবাদী একটা ব্যবস্থা কায়েম হয়েছে, কেবলমাত্র ফ্যাসিবাদী শাসক না, সিস্টেমটাও সেটাই। তো শাসক বদলে গেল, সিস্টেম বদলালো না, তাহলে তো আমরা আবার একই জিনিস চক্রে পড়ে যাব। তাহলে এই যে সিস্টেমটা কিভাবে বদলায়, তার মূল উপাদানটা কি? যে জনগণ যদি ক্ষমতার কেন্দ্র হয়, তাহলে আমি আপনাকে নির্বাচিত করছি, আপনি আমার চাইতে তো উপরে উঠতে পারেন না, আপনি আমার কাছে জবাবদিহি করবেন। এটাই তো হচ্ছে ক্ষমতার একটা বড় জায়গা। হ্যাঁ, তো তাহলে জনগণ ক্ষমতার কেন্দ্র, জনগণ যখন প্রতিনিধি নির্বাচন করে সে জনগণের কাছে জবাবদিহি করবে। এখন এটা তো প্রতিদিন যে করবে না, এটা এমন একটা কাঠামো মানে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে করে সেই জবাবদিহিটা নিশ্চিতভাবে পাওয়া যায়। প্রত্যেকটা সরকার তার যে ক্ষমতা তাকে দেওয়া হয়েছে সেই ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, ফলে তাকে জবাবদিহিতা আনা যায়। এই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পেরেছেন, বুঝতে যে একেবারে পারেননি তা না, যার ফলে তারা এই আগ্রহের জায়গাটা আছেন। কিন্তু আবার তারা ডেফিনেটলি, মানে এখন ধরেন এটা আপনি বলছেন যে আমরা কিছু লোক মনে করে ফেললাম, কিন্তু আসলে জনগণের এই অধিকারের চর্চাটা হবে কিভাবে? সেটা তো নির্বাচনের মধ্যে দিয়ে হয়, আরেকটা হয় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিংবা বিপ্লবের মধ্যে দিয়ে। তো এখন ইলেকশনে ওই গণ অভ্যুত্থান বিপ্লব করার পরও শেষ পর্যন্ত আবার নির্বাচনেই আসতে হয়। তো এখন নির্বাচনটা তো লাগবে, কারণ আমি যে এই সরকার গঠন করি, আমি যে প্রতিনিধি নির্বাচন করি, মানুষের এই ক্ষমতার বোধটা তো ইলেকশনের মধ্যে দিয়ে এক্সারসাইজ হবে। সেইখানে আরও জবাবদিহিতা, যেমন আমরা ধরুন এখন সেইটা হয়তো এই মুহূর্তে আনেনি, কিন্তু আমরা মনে করি যে কোনো এক সময় বাংলাদেশে এটা আসবে যে জনগণ একবার নির্বাচিত করলো, কিন্তু তাকে আবার রিকল করার তার ক্ষমতা থাকবে। মানে 5 বছর পরে যে আবার ভোট দিতে হবে তা না, তারা যদি তার প্রতিশ্রুতি না রাখে, দেখা গেল যে একটা মধ্যবর্তী সময়ের মধ্যেই তারা হয়তো তাকে রিকল করতে পারছে, মানে পুনরায় আবার তাকে নির্বাচনে, মানে যে কারণে আসলে অভ্যুত্থানটা করে সেটাকে আরেকটু লাইট ওয়েতে উইথ রেসপেক্ট করার একটা উপায় থাকা উচিত, সেটাই তো বলতে চাচ্ছি। হ্যাঁ, তো এখন সেই জায়গাটা যদি আমাদের পদ্ধতিগতভাবে অনেক প্রশ্নগুলো আমাদের অর্জন করতে হবে। মানুষ কিন্তু চায় যে একটা পরিবর্তন ঘটুক, কারণ সে তার জীবনের নিরাপত্তা চায়, তার বেঁচে থাকার অধিকার চায়, মর্যাদা চায়, এবং এমন একটা সুযোগ চায় যেখানে সে কিছু করতে পারে। এখন আপনি যদি এই সবগুলো জায়গায় দখল করে ফেলেন, আপনি যদি তার কেবলমাত্র কারো দয়ার উপরে চলতে হয়, তাহলে তো সে মানে এইটাতে ওই হাঁসফাঁসটা করবে, এবং যার ফলে অভ্যুত্থানটা হয়। যখন দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে এমন জায়গায় যান, তখন মানুষ ওইভাবে গুলির মুখোমুখি হয়, এবং একটা মরলে আরেকটা আসে। মানে এই যে জায়গাটা তৈরি হয়েছে, এটা তো তৈরি করেছে বিগত সরকার। ফলে সেই জায়গাটাতে আমাদের শিক্ষাটা হচ্ছে যে মানুষ আর ওখানে ফিরতে চায় না, এবং যে রাজনৈতিক দলগুলো এই মানুষের আকাঙ্ক্ষাটাকে বুঝতে সক্ষম হবে না, তাদের পক্ষে ভবিষ্যতে আর মানে রেলেভেন্ট থাকা, প্রাসঙ্গিক থাকাই কঠিন হয়ে পড়বে। একদম। মুজিবুর রহমান মঞ্জুকে দিয়ে শেষ করব, ছোট করে বলবেন, এই যে আপনাদের দুজনের কথা শুনে কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে, আমার মনে হয় যে দর্শকদেরও ভালো লাগছে, কারণ আমরা কিন্তু এই কথাগুলো আসলে শুনি না যে কিভাবে রাজনীতিটা করা উচিত, কিভাবে জনগণের চাওয়াটা আসলে পূরণ করা উচিত। তো সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দল পরবর্তীতে যেই দল ক্ষমতায় যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে, তারা আসলে কতটুকু এই কাজগুলো করবে? না, এটা আমরা যেটা চাচ্ছি যে তরুণরা বা নেক্সট প্রজন্ম যেটা আছে, যেমন অতীতে কি হয়েছে, আমরা ঝগড়া করছি জিয়াউর রহমান অবদান বেশি না শেখ মুজিবের অবদান বেশি, খালেদা জিয়া বেশি দেশের জন্য করছে না হাসিনা বেশি করছে, বা কে ভালো নেত্রী, আমরা কার স্লোগান দিব, কার পক্ষে তালি দিব। নেক্সট জেনারেশন পলিটিক্স এটা থাকবে না। মানুষ জানতে চাইবে আপনি কি করেছেন দেশের জন্য, আপনার সলিউশন কি, আপনার প্ল্যানিং কি। সেজন্য আপনি যেটা বললেন যে এই রাজনীতিবিদদের ক্যারেক্টার চেঞ্জ হতে হবে, চেঞ্জ হতে বাধ্য। আমরা যে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এত আলোচনা করেছি, সেটা কেন করেছি? আমরা কাঠামোটা কেমনভাবে তৈরি করার জন্য চেষ্টা করেছি যে ক্ষমতাটা যাতে একজনের হাতে কেন্দ্রীভূত না থাকে। এটার জন্য দেখবেন আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে যুক্তিতর্ক করেছি যে আগে কি হতো, যিনি সরকারের প্রধান উনি নির্ধারণ করতেন যে পিএসসি চেয়ারম্যান কী হবে। পিএসসির কাজ কি? নিয়োগটা দেয়া, বাংলাদেশের একদম টপ ক্লাস যেই রিক্রুটমেন্ট সিস্টেম সেটা করা। তো সেটা যদি একটা দলীয় নিয়োগ হয় তাহলে তো ওনার হাত দিয়ে দলীয় নিয়োগই হবে। সেজন্য আমরা চেয়েছি যে এই জায়গাগুলো নিরপেক্ষ রাখতে। আমরা কোর্টকে নিরপেক্ষ রাখার জন্য চেষ্টা করেছি,
পুলিশের যেই পদ্ধতিটা ছিল সেটাকে এমনভাবে চেঞ্জ করা যে পুলিশের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে সেটার জন্য আলাদা একটা স্বাধীন কমিশন যাতে কাজ করতে পারে। তারপর আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটা গুরুত্বপূর্ণ। এত পরিবর্তন ব্যক্তির কিন্তু ইচ্ছা এখন আসলে যে অবস্থা, এখন বিচার বহির্ভূত হত্যা, এখন রাজনৈতিক অরাজকতা দেশে, আজকেও একজন খুন হয়েছে বিএনপির চট্টগ্রামে। তো এই যে এত কিছুর মধ্যে আপনারা যে আশার বাণী আসলে দেখাচ্ছেন, ইলেকশনের শুরুতেই এত ভণ্ডুল করার চেষ্টা বা এত ঝামেলা, এগুলো কি আসলে সম্ভব? না, মানে আপনি আপনাকে এক বাক্যে বলবো না যে সম্ভব, খুবই কঠিন, বাট এটা করতে হবে। এই যে ধরেন আজকে বিএনপি মারামারি করলে তাদের নিজেদের একজন মারা গেল, এটা যে বিএনপির এই পলিটিক্স একটা সময় ছিল যখন ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, এত ছবি টবি ছিল না। আপনি দেখবেন আগে একটা সময় শুধু আমরা নিউজে ছবি দেখতাম, একটা স্টিল ছবি দেখতাম। এখন কিন্তু প্রচুর ভিডিও পেয়ে যাই আমরা, কে কাকে মারছে, আনসেন্সর্ড ভিডিও পেয়ে যাচ্ছি। পেয়ে যাওয়ার ফলে যেটা আপনি একটা কথাই বলি, ধরেন আবু সাইদকে যে গুলি করে মারা হয়েছে এটা কিন্তু কোনো টেলিভিশনের ফুটেজ না, এটা কিন্তু একটা প্রাইভেট ফুটেজ। এবং ওই যে তাকে কাছ থেকে গুলি করে মারার পরে সে যে বাধা পড়ে যাচ্ছে, একটা অসহায় ছেলে, একটা ছেলে নিরস্ত্র, একটা ছেলে হাতে একটা লাঠিয়া, এই ছবিটার মূল্য অনেক বেশি না। এই ছবিটার কারণে আপনি ডিটেক্ট করতে পারছেন না অনেক কিছু। এটা তো পুরো অভ্যুত্থানের পরিবেশটাকে চেঞ্জ করে দিয়েছে। এই যুগে অভ্যুত্থানের সূতিকাগার মানে স্পার্ক করেছে। এইটা আপনার এখনকার পলিটিশিয়ানদের খেয়াল রাখতে হবে। আপনি কাকে গালি দিচ্ছেন, আপনার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি কোথায় মানুষের সাথে, এই যে দেখবেন অনেক সময় ফোন বেরিয়ে যাচ্ছে যে কার সাথে কে যেন মানে ডিল করছে, মানে চাঁদা বা মানে আপনার এক ধরনের অনৈতিক সুবিধা এগুলোর জন্য। সুতরাং এই 90-এর গণঅভ্যুত্থানে কিন্তু এগুলো ঘটেছিল, কিন্তু তখন আসলে নূর হোসেন ডাক্তার মিলনের কাহিনীও আমরা জানি, কিন্তু তখন আসলে ফেসবুকের কারণে হয়তো অত বেশি পরিচিতি পায়নি বা মানুষের সামনে। যেই যুগটা গণঅভ্যুত্থান কিন্তু ঘটেছিল তখনও। যে যুগটা আসছে, আপনি তো জানেন যে আমরা একসময় লাইভ করার জন্য আমাদেরকে প্রচুর যন্ত্রপাতি কিনতে হতো, এখন প্রত্যেকটা টেলিফোনে একটা করে লাইভ, এবং এর কারণে কিন্তু অনেক সমস্যাও হয়েছে, যার যা ইচ্ছা সব দিয়ে দিচ্ছে। শুনেন, প্রত্যেক এগুলো কিন্তু অস্থিতিশীল করে তুলছে আমাদেরকে। এই যে আমি প্রথমে আপনাকে যে কথাটি বলছিলাম যে ভিডিও দেখেছি, তো এই যে এইগুলোই আসলে হচ্ছে কিন্তু। না, আমি কিন্তু একটু অবাক হয়েছি, কারণ আমি এই ধরনের ভিডিও পাই না। আমাকে পাঠাবেন ভিডিওটা যদি আপনি দিতে পারেন। না, ওইটাই তো আমি বলছি, আসলে আমাদের অথেন্টিক কিনা এটা মানে অনেক মানুষ তো দেখে বোঝাও না এআই কিনা। এখন নির্বাচনকে সামনে রেখেও হয়তো এরকম অনেক কিছু হইতে থাকবে। আমি আপনাকে বলি কি, যে কোনো জিনিসের আমরা বলি না যে বিজ্ঞানের একটা সূত্র তো আছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো সেজন্য হচ্ছে ছুরি দিয়ে যেমনি আপনি একজন মানুষকে অপারেশন করে তাকে সুস্থ করে তুলতে পারেন, সেই ছুরি দিয়ে কিন্তু আপনি রাস্তায় দাঁড়িয়ে আরেকজনকে খুনও করতে পারেন, ছিনতাইও করতে পারেন। সো আমাদের টেকনোলজি, আপনার এআই এবং আজকের একটু ব্যালেন্স করতে হবে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। খেয়াল রাখতে হবে এটা, মানে নৈতিকতার জায়গাটা আমাদেরকে এথিক্যালি যেন ইউজ করি। একটা বাক্য বলি, সেটা হচ্ছে যে ধরুন রাতারাতি তো স্বর্গরাজ্য কায়েম হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এমন একটা এই যে পাহাড় জমেছে বলতে পারেন, দুর্নীতি, অন্যায়, অবিচার, গুম, খুন, মানুষের মর্যাদার যে ভয়ানক অবনতি, এই জায়গা এবং তার সর্বোপরি আমাদের অর্থনীতি, সামাজিক কাঠামো, সমস্ত কিছু, এবং সবশেষে রাজনৈতিক কাঠামো, এগুলোর বদলটা মানে রাতারাতি ঘটবে না। আমরা প্রথম রাজনৈতিক কাঠামো বদলাচ্ছি, আমাদেরকে অর্থনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো বদলানোর জন্য লড়াই করতে হবে, এবং এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে ওই জায়গায় পৌঁছাবো। এখানে মানে এখনো অনেক ঘটনা ঘটছে যেটা মোটেই আমরা মনে হচ্ছে যে তাহলে কি বদলালো, কিন্তু আশাটা আমাদের রাখতে হবে, কেননা নানান কিছু ঘটলেও ইতিবাচক আবার কি কি ঘটছে সেটাও কিন্তু একই সাথে দেখা দরকার। একদমই তাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, ভীষণ সুন্দর আলোচনা হলো। প্রিয় দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের আলোচনায় আমরা একটা ভিন্ন বার্তা পেলাম যে আসলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কি করবে, আমাদের প্রত্যাশার জায়গাটা কোথায় রাজনৈতিক দলগুলোর কাছে, এবং আমাদের উন্নয়নে, আমাদের বাংলাদেশের উন্নয়নে তারা কি কি কাজ করবে, সেই ইনিশিয়েটিভগুলো সামনে নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর আসা উচিত, এবং সেটিও ইতিমধ্যে আসবে নির্বাচনের আগে। সেই প্রত্যাশা ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।